আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমরা আরবি টাইপ কিভাবে করব। গত ক্লাসে আমরা ইংরেজি টাইপ শিখেছি। আজকের ক্লাসে আমরা আরবি টাইপ শিখব। আরবি টাইপের পূর্বে আমাদের অনেকের কম্পিউটারে আরবি টাইপ সেটিং নেই। কিভাবে আমার কম্পিউটারে আমি নিজে আরবি সেটিং করব সেটি আমরা প্রথমে আলোচনা করব। এরপর আমরা কিবোর্ড কিভাবে টাইপ করতে হয় সেটা জানবো। এরপর আমাদের টাইপ প্র্যাকটিস করব। প্রথমে আসেন আরবি ল্যাঙ্গুয়েজ সেট করা। আরবি ল্যাঙ্গুয়েজ সেট করা মানে হলো আমরা আমাদের কম্পিউটারে সাধারণত আমরা আমাদের ইংরেজি ভাষাটা পাই, আরবি ভাষাটা পাই না। সাধারণত ভাই একটা ক্লাসে আছে, 12টার দিকে ফোন দিয়ে আপনাকে দেখ না থাকবেন, 12টার দিকে ফোন। এই আরবি ভাষাটা আমাদের কম্পিউটারে থাকবে না, ম্যাক্সিমাম কম্পিউটারেই থাকবে না, যেহেতু ম্যাক্সিমাম কম্পিউটারে আরবি কাজ করা হয় না। আর আরবি কাজ করার জন্য আমাকে অবশ্যই আরবি ল্যাঙ্গুয়েজটা বা আরবি ভাষাটা আমার কম্পিউটারে সেটিং করা থাকতে হবে। তবে আমি আরবি কাজটি করতে পারবো, আরবি টাইপ করতে পারবো। প্রথমে আমরা জানবো কিভাবে আরবি সেটিং করে। আরবি সেটিং করার জন্য আমাদেরকে সেটিংসে চলে যেতে হবে, কম্পিউটারের সেটিংস। কম্পিউটার সেটিংস কোথায় পাবো আমরা? আমাদের যে স্টার্ট মেনুটি আছে, স্টার্ট মেনুতে যখন আমরা ক্লিক করব তখন আমরা সেটিং পাবো। অথবা আমাদের যে সার্চ বারটা আছে, এই সার্চ বারের মধ্যে লিখে দিব আমরা রিজন, REG। আপনি যখন REG লিখবেন তখন রিজনের একটা ফরম্যাট আসবে এখানে, যেমন রিজন। আপনি যখন রিজন ক্লিক করবেন তখন রিজন সেটিংটা আসবে। আমরা এখান থেকে এক সেটিং করতে পারি। সেটিং হলো, সেকেন্ড হলো আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যখন যাব সেখানে গিয়ে আমাদের এখানে দেখতে পারবেন যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আপনি যখন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন তখন দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন। আপনি যখন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে ক্লিক করবেন তখন এটার মোর অপশন আসবে। এই মোর অপশন থেকে আপনাকে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ ক্লিক করতে হবে। অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আপনি যখন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন তখন কম্পিউটারের মধ্যে যে সকল ভাষাগুলো রয়েছে যেটি আনইনস্টল করা, অর্থাৎ পৃথিবীর ম্যাক্সিমাম দেশের ভাষাগুলো দেশ ভিত্তিক বা দেশ, ওই দেশের যে কিবোর্ডটি আছে সেই কিবোর্ডের নাম সহ, অর্থাৎ ওই দেশের নাম সহ ওই দেশের ভাষাটা এখানে চলে আসবে। যেমন অ্যারাবিকটাই আপনি ধরেন, অ্যারাবিক আলজেরিয়া আছে, অ্যারাবিক বাহরাইন আছে, ইজিপ্ট আছে, ইরাক আছে, জর্ডান আছে, কুয়েত আছে। তা আপনি কোন অ্যারাবিক কিবোর্ডটা চাচ্ছেন? আমাদের দেশে যে কিবোর্ডটা সবচাইতে বেশি ব্যবহার হয় ওই কিবোর্ডটাই আমি সেট করব। কেননা আমার এই ফাইলটা অন্য কম্পিউটারও নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে, তখন যাতে তার কম্পিউটারের কিবোর্ডের সেটিংস এর সাথে আমার কিবোর্ডের সেটিং যাতে অ্যাডজাস্ট হয়, মিলে যায়, কোনো ধরনের ফন্ট, কোনো ধরনের আহ লেখা উলট পালট হয়ে না যায়। এই জন্য আমরা ম্যাক্সিমাম বাংলাদেশিরা অ্যারাবিক সৌদি আরবিয়ায় আমরা ব্যবহার করি। আর অ্যারাবিক সৌদি আরবিয়ার জন্য আপনাকে নিচে যেতে হবে। আপনি যখন মাউস স্ক্রল করবেন তখন দেখতে পারবেন লেখা আছে অ্যারাবিক, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে সৌদি আরবিয়া। আপনি এটিতে ক্লিক করবেন। যখন আপনি এটিতে ক্লিক করবেন ঠিক তখন নিচের দিকে দেখতে পারবেন নেক্সট।
আপনি এবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে ইনস্টল। ইনস্টল ক্লিক করার পরে আপনাকে কিছু সময় দিতে হবে, অল্প 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই ল্যাঙ্গুয়েজটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে পেন্ডিং দেখাচ্ছে, কিছু সময়ের মধ্যে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাস, আমার কাজ এতটুকুই। আমার ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য আমার কাজ এতটুকু। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবার দেখেন আমার নিচে যে স্ট্যাটাস বারটা আছে, সেই স্ট্যাটাস বারের নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন ঘড়ির টাইম, তার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি, তার পাশে দেখতে পাচ্ছেন সাউন্ড, তার পাশে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কানেকশন। এরপর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ। এটার নাম হলো ল্যাঙ্গুয়েজ বার। এই ল্যাঙ্গুয়েজ বারের মধ্যে যে সকল ভাষাগুলো আমরা অ্যাক্টিভ করব, ওই সকল ভাষাগুলো এই ল্যাঙ্গুয়েজ বারের মধ্যে সেট করা থাকে। আমি যখন ল্যাঙ্গুয়েজ বারে ক্লিক করব, তখন আমি যেই যেই দেশের ভাষাগুলো সিলেক্ট করব, ওই ওই দেশের ভাষাগুলোর লিস্ট আমি এখানে দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন কেবল দুইটা ভাষাই আমার এখানে অ্যাক্টিভ করা আছে। নাম্বার ওয়ান, ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইংলিশ। নাম্বার টু, সৌদি আরবিয়া অর্থাৎ আরবিক। এই দুইটা ভাষায় দুইটা কিবোর্ডে আমার কম্পিউটারের মধ্যে সেট করা আছে। তাহলে আমরা জানলাম কিভাবে কিবোর্ড, অ্যারাবিক কিবোর্ড বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে কিভাবে অ্যাক্টিভ করতে হয় বা সেটিং করতে হয়, সেই বিষয়টা আমরা জানলাম। এবার আসেন টাইপ। অ্যারাবিক সেটিং কিভাবে করে সেটা আমরা জানলাম, কিন্তু অ্যারাবিক টাইপ কিভাবে করে সেটা কিন্তু আমরা এখনো জানি না। অ্যারাবিক টাইপ করার সিস্টেমটা খুবই সহজ। শুধুমাত্র আপনাকে ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এই ফর্মুলা আপনি নর্মালি টাইপ করবেন যখন, তখন দেখতে পারবেন যে আপনার ইংলিশ আসবে, কিন্তু আপনি এই অ্যারাবিক টাইপ করতে চান। অ্যারাবিক টাইপ করার জন্য আপনাকে অবশ্যই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ থাকতে হবে। নাম্বার টু, কিবোর্ডে কোন বাটনের মাধ্যমে কোন বর্ণগুলো আনে সেটা আমার জানা থাকতে হবে। নাম্বার থ্রি, আমার যেই ভাষার উপর আমি কাজ করি, অ্যারাবিক, সেটি হলো আমার অ্যারাবিক মোড। আর যখন আমার অ্যারাবিক মোড করা থাকবে, তখন যদি আমার বাংলা অ্যাক্টিভ করা থাকে, তখন কিন্তু আমি আরবিটা লিখতে পারবো না। এর জন্য আমাকে কি করতে হবে? বিজয়টা নন অ্যাক্টিভ রাখতে হবে। বিজয় হলো বাংলা লেখার একটি সফটওয়্যার। যখন আমরা বাংলা শিখবো, তখন এই বিষয়টি আরেকটু ক্লিয়ার হতে পারবে। এতটুকুই মনে রাখেন, আরবি টাইপ করার জন্য আরবি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাক্টিভ করতে হবে। ক্লিক করে যখন আমি আরবিতে ক্লিক করব, তখন আমার কার্সর পয়েন্টটি অ্যারাবিক হয়ে যাবে। নাম্বার টু, এবার আমাকে কিবোর্ডে দেখে দেখে টাইপ করতে হবে। কিভাবে টাইপ করব? আমরা একটি আরবি কিবোর্ড দেখে নিই। একটা আরবি কিবোর্ড যখন আমরা সামনে রাখবো, তখন খুবই সহজে আমরা আমাদের টাইপ গুলো করতে পারবো। খেয়াল করুন, এখানে আমার আরবির কিবোর্ডটা দেওয়া আছে। এই পাশে কিবোর্ডের মধ্যে মার্ক করা আছে যে হাতটা কিভাবে চলবে। আমার এই কিবোর্ডটাকে যদি আমি সামনে রাখি, কিবোর্ড টাইপ করার সিস্টেম যেটা, সেটা কিন্তু ইংরেজির মতো। ইংলিশ টাইপ যখন আমরা করেছিলাম, যেই যেই বাটনের জন্য যেই যে ফিঙ্গারটা বরাদ্দ ছিল, সেই সেই ফিঙ্গার ওই ফিঙ্গারের জন্যই বরাদ্দ। সেই সেই বাটনগুলো ওই ফিঙ্গারের জন্য বরাদ্দ। এখানে একটা জিনিস মনে রাখবেন, জায়গা যেই মালিক, অর্থাৎ এক পরিবারের 10 ভাই, সে 10 ভাইকে যে যে জায়গাগুলোকে ভাগ করে দিয়েছে, ওই জায়গার মধ্যে কোন চাষটা করবে একমাত্র ওই ভাই বলতে পারবে। ওই ভাই যদি চায়
ধান চাষ করতে, তাহলে ধান চাষ করবে। ওই ভাই যদি বলে যে মরিচ চাষ করবে, তাহলে মরিচ চাষ করবে। কোন বাটনের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটা আপনি টাইপ করবেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যে কিবোর্ডে টাইপ করবেন, যে বাটনটা আপনি টাইপ করবেন, সেই বাটনটা আজীবনের জন্য ওই ফিঙ্গারের জন্য বরাদ্দ, যেভাবে আপনি ইংরেজি টাইপটা শিখেছিলেন। অর্থাৎ এই যে আমরা এখানে আঁকাকি করেন কেন, কি স্বাদ পাবেন আঁকাকি করার দ্বারা? এখানে দেখেন, আমার এখানের মধ্যে যে ফিঙ্গার ইয়েটা দেওয়া আছে, ফিঙ্গার গুলো, এই ফিঙ্গারের মধ্যে কালার দিয়ে যেভাবে বাটন গুলো আমরা টাইপ শিখেছিলাম, আমরা আমাদের আরবি কাজ করার ক্ষেত্রেও ঠিক এইভাবেই আমরা আমাদের কাজগুলো করব। বাটন সেম, শুধু ওই বাটনের মধ্যে আরবি কোন বর্ণমালাটা সেট করা আছে সেটাই আমাকে টাইপ করতে হবে, সেটাই আমাকে মুখস্থ করতে হবে। আমি যখন সেটা টাইপ করব, মুখস্থ করতে পারবো, তখন আমি মুখস্থ টাইপ লিখতে পারবো বা টাইপ করতে পারবো। যেমন আমি এটাকে যদি সামনে রাখি, ক্লাসে আছে, ক্লাসে আছে, ক্লাস পাঠান পাঠান, আমার কিন্তু যাচ্ছে না। আচ্ছা, আসেন। তো আমরা এখানে কিবোর্ডের, এই কিবোর্ডের যে ডিরেক্ট দেখা যাচ্ছে আমরা বুঝতে পারছি না, এর জন্য যেটা মার্ক করা আছে সেটাই আপনাদের সামনে রাখলাম। মার্ক করার মধ্যে দেখতে পাচ্ছেন লাল কালার ডান পাশে তা, নুন, মিম, কাফ, ত, অর্থাৎ ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে আমরা যে সবুজ কালারটি দেখতে পাচ্ছেন, এই সবুজ কালারটি ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে এখানে তিনটা ধাপ করা হয়েছে, এই জন্য যেটা আমাদের এই চারটা ফিঙ্গারের উপর, চারটা বাটনের উপর চারটা ফিঙ্গার বসে, এই পাশেও চারটা বাটনের উপর চারটা ফিঙ্গার বসে, এই জন্য এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। মূলত আমার বা এবং লাম এই দুইটা বাটন বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে, আলিফ এবং তা আমার ডান হাতের তর্জনী আঙ্গুল। তো সেই হিসাবে আমরা মিডল এই লাইনটাকে তিনটা ভাগে বিভক্ত না করে, আমরা দুইটা ভাগে বিভক্ত করে ওইভাবে টাইপ শিখবো যেভাবে আমরা ইংরেজি টাইপ শিখেছিলাম। যেমন ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে যখন আমরা এইচ প্রেস করেছিলাম, তখন কিন্তু আমাদের এইচ আসছিল, কিন্তু এখন যখন আমরা আরবির ক্ষেত্রে এইচ টাইপ করব, তখন কিন্তু আমাদের আর এইচ আসবে না, আসবে আলিফ। কেন আলিফ আসবে? আমার এখানে মধ্যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটি অ্যাক্টিভ করা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ থাকা অবস্থায় আমার কিবোর্ডের মধ্যে আমি যেই বাটনটাই প্রেস করি না কেন, ওই বাটনটার আরবি বর্ণমালাগুলো আসবে। ইংরেজি এই বর্ণমালাগুলো এখানে আর টাইপ হবে না। যতক্ষণ পর্যন্ত অ্যারাবিক মোডে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইংরেজি বর্ণমালা টাইপ হবে না। আমি ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আলিফ টাইপ করলাম, এবং আপনার যে বাটন প্রেস করে আমি নিয়ে আসলাম তা, একই বাটন, সরি একই ফিঙ্গার দুইটা বাটন, এইচ এর মধ্যে রয়েছে আলিফ, জে এর মধ্যে রয়েছে তা, কে এর মধ্যে রয়েছে নুন, এল এর মধ্যে রয়েছে মিম, ক্লোনের মধ্যে রয়েছে কাফ, এবং আমার কমার মধ্যে রয়েছে, ঊর্ধ্ববোধক কমার মধ্যে রয়েছে ত, এবং পরবর্তী যে বর্ণটি আছে, বাটনটি আছে, সেটার মধ্যে এইখানে আছে হলো অবলিক। তবে এই জায়গার মধ্যে আরেকটা ভার্সন, যেটি অ্যারাবিক নাম্বার ওয়ান, নাম্বার টু, অ্যারাবিকের মধ্যে দুই লেআউটের কিবোর্ড রয়েছে, অ্যারাবিক ওয়ান, অ্যারাবিক টু। আমরা বর্তমানে অ্যারাবিক ওয়ানে কাজ করছি। আর আপনি যখন অ্যারাবিক ওয়ানে কাজ করবেন, তখন জালটা থাকবে এই জায়গাতে। অর্থাৎ কিবোর্ডে যে স্কেপ বাটন আছে, সেই স্কেপ বাটনের নিচে ট্যাব বাটনের উপরে যেই বাটনটি আছে, সেই বাটনটির মধ্যে জাল থাকবে, জাল, সেই বাটনটির মধ্যে আমি ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে এইচ এর মধ্যে রয়েছে টাইপ করলাম আলিফ, জে এর মধ্যে রয়েছে তা, কে এর মধ্যে রয়েছে নুন, এবং এল এর মধ্যে রয়েছে মিম,
ঊর্ধ্বমুক্ত কমার মধ্যে রয়েছে কাফ, এবং ইনভার্টেড কমার মধ্যে রয়েছে ত, এবং অবলিকের মধ্যে অর্থাৎ তার বাটন পরবর্তী বাটনের মধ্যে রয়েছে এটা অবলিক। এইভাবে আমরা এটা টাইপ করে যাব কমপক্ষে 10 মিনিট পূর্বের নেই। এবার আসেন বাম পাশে। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে যখন টাইপ করলাম জি, আসলো লাম। তারপরে বাটনের মধ্যে টাইপ করলাম, এফ এর মধ্যে টাইপ করলাম, আসলো বা। এবং ডি এর মধ্যে লিখলাম, তখন আসলো নোক্তাওয়ালা ইয়া। অ্যাশ এর মধ্যে যখন লিখেছি টাইপ করেছি তখন আসলো সিন। এবং যখন আমি এই বাটনে প্রেস করেছি তখন আসলো শিন। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে জি তে রয়েছে লাম, এফ এর মধ্যে রয়েছে বা, ডি এর মধ্যে রয়েছে নোক্তাওয়ালা ইয়া, অ্যাশ এর মধ্যে রয়েছে সিন, এবং এর মধ্যে রয়েছে শিন। এটা আমরা 10 মিনিট টাইপ করে যাব। আসেন এবার টপ লাইন। টপ লাইনে যখন আমরা যাব, টপ লাইনের মধ্যে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ওয়াই এর মধ্যে পাচ্ছি হইন, ইউর মধ্যে পাচ্ছি আইন, মধ্যম আঙ্গুল দিয়ে আয়ের মধ্যে পাচ্ছি হা, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ওর মধ্যে পাচ্ছি খ, এবং অনামিক আঙ্গুল দিয়ে খ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পির মধ্যে পাচ্ছি আমরা হা, এবং অবলিগের থার্ডের মধ্যে রয়েছে জিম, অবলিগের ফার্স্টের মধ্যে রয়েছে দাল। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে যদি আমরা ওয়াই প্রেস করি আসবে হইন, ইউ যদি প্রেস করি তখন আসবে আইন, মধ্যম আঙ্গুল দিয়ে আই প্রেস করলে আসবে হা, অনামিক আঙ্গুল দিয়ে ও প্রেস করলে আসবে খ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে প্রি প্রেস করলে আসবে হা, এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ টাইপ করলে আসবে ডিম, থার্ড ব্র্যাকেট ফার্স্ট ক্লিক করলে আসবে হলো ডাল। এই হলো থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেট বা ইনভাইট যে গেটা দেখতে পাচ্ছেন, লেস দেন গ্রেটার দেন, এই এই তিনটা বর্ণমালা আমার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। এই তিনটা বর্ণমালা কিসের? কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। এটা আমরা লিখে যাব কমপক্ষে 10 মিনিট। আমাদের তর্জনী আঙ্গুল দিয়ে যদি আপনি টাইপ করেন টি, তখন আসবে ফা। যখন টাইপ করবেন আর, তখন আসবে কফ। মধ্যম আঙ্গুল দিয়ে যখন ই টাইপ করবেন তখন আসবে সা। অনামিক আঙ্গুল দিয়ে যখন ডব্লিউ টাইপ করবেন তখন আসবে সজ। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যখন কিউ টাইপ করবেন তখন আসবে গড। এইভাবে আমরা টাইপ করে যাব কমপক্ষে 10 মিনিট। যখন আমাদের উপরে ডান বাম 10 মিনিট করে টাইপ হয়ে যাবে, মিডল লাইনে ডান বাম 10 মিনিট করে টাইপ হয়ে যাবে, এবার আমরা চলে যাব আমাদের বটম লাইন। বটম লাইনের আমাদের বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে যখন চশমাওয়ালা বি প্রেস করব তখন আসবে লাম আলিফ। যখন ভি প্রেস করব তখন আসবে র। যখন মধ্যম আঙ্গুল দিয়ে সি প্রেস করব তখন হামজাওয়ালা ওয়াও। যখন আমরা অনামিক আঙ্গুল দিয়ে এক্স প্রেস করব তখন আসবে হামজা। আবার যখন আমরা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে জেড প্রেস করব তখন হামজাওয়ালা ইয়া আসবে। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে বি মধ্যে রয়েছে লাম আলিফ, ভির মধ্যে রয়েছে র, মধ্যম আঙ্গুল দিয়ে সির মধ্যে রয়েছে হামজাওয়ালা ওয়াও, অনামিক আঙ্গুল দিয়ে এক্স এর মধ্যে রয়েছে হামজা, এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যেটার মধ্যে রয়েছে হামজাওয়ালা ইয়া। এটাও আমাদেরকে কমপক্ষে টাইপ করতে হবে 10 মিনিট। তাহলে আমরা যখন বাম পাশেরটা ইয়ে করে ফেললাম, সবকিছু করে ফেলেছি, এবার রয়েছে আমাদের ডান পাশের সাইডটি। ডান পাশের সাইডটা যদি আমরা ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে এন প্রেস করি তখন নক্তা ছাড়া ইয়ে আসবে। এবং যখন তর্জনী আঙ্গুল দিয়ে আমরা এম প্রেস করি তখন আসবে হলো আপনার নোক্তাওয়ালা হা। মধ্যম আঙ্গুল দিয়ে যখন কমা প্রেস করব তখন আসবে ওয়াও। অনামিক আঙ্গুল দিয়ে যখন ডট প্রেস করব তখন আসবে ধা। এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যখন আমরা অবলিক প্রেস করব তখন আসবে জ। এইভাবে আমরা লিখে যাব কমপক্ষে 10 মিনিট। টোটালি আমাদের 60 মিনিট টাইপ করলে, 60 মিনিট আমরা যখন টাইপ করব তখন আমাদের সকল বর্ণমালাগুলোর উপরের বাটনগুলো আমাদের এখানে আসবে। এইখানে আমাদের একটা প্রশ্ন থাকে। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হলো, আমাদের যে বর্ণগুলো আমরা পেয়েছি আরবি ভাষা, আরবি ল্যাঙ্গুয়েজ লেখার জন্য, ওইগুলো এনাফ নয়। অর্থাৎ আরো কিছু বর্ণমালা রয়েছে,
ওই বর্ণগুলো যদি আমরা শিখতে পারি তাহলে পরিপূর্ণভাবে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবো। সেই বর্ণগুলো কোথায় পাবো? কিবোর্ড তো আমার একটাই, আলাদা কিবোর্ড তার আমার নেই। হ্যাঁ, আপনার কিবোর্ড একটাই, সিস্টেম আলাদা আছে। সে সিস্টেমটা হলো প্রতিটি বাটনের মধ্যে, আপনি তাকিয়ে দেখেন, কিবোর্ডের প্রতিটি বাটনের মধ্যে দুটি করে বর্ণমালা থাকে। আপনি যখন প্রতিটি বাটনের মধ্যে যাবেন তখন দেখতে পারবেন যে প্রতিটি বাটনের মধ্যে দুটি করে বর্ণমালা থাকে। এই দুটি করে বর্ণমালা কোথায় পাবেন একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। প্রতিটি বাটনের মধ্যে বাংলার ক্ষেত্রে দেখেন, উপরে লিখা আছে ভ, নিচে লিখা আছে ব। উপরে লিখা আছে খ, নিচে লিখা আছে ক। উপরে লিখা আছে থ, নিচে লিখা আছে ত। তাহলে প্রতিটি বাটনের মধ্যে কিন্তু আমরা দুটি করে বর্ণমালা পাচ্ছি। প্রতিটি বাটনের মধ্যে দুটি করে বর্ণমালা পাচ্ছি। তো প্রতিটি বাটনে যে দুটি করে বর্ণমালা পাচ্ছি, নর্মালি কিন্তু আমরা নিচের বর্ণগুলো আনতে পারছি, কিন্তু উপরের বর্ণগুলো আমরা আনতে পারি না। এভাবে দেখেন, ইংরেজি ক্ষেত্রে আমার প্রতিটি বাটনের মধ্যে দুটি করে বর্ণমালা আছে। আমি দেখতে পাচ্ছি একটা, আরেকটা কিন্তু দেখতে পাই না। কেন দেখতে পাই না? একই ভাষার দুটি, একই বর্ণমালার দুটি করে যদি বাটনের মধ্যে দেওয়া হয় তাহলে বাটনের সৌন্দর্য থাকবে না। কিন্তু একটি দিয়ে বোঝানো হয়েছে এটির আরেকটি ছোট বর্ণমালা আছে, যেটাকে আমরা ক্যাপিটাল বা স্মল লেটার বলি। ক্যাপিটাল লেটার বা স্মল লেটার। ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের যে সকল বর্ণগুলো আছে, যেমন টি বড় হাতে, টি কিন্তু আবার ছোট হাতের আছে। তা আপনি যখন কিবোর্ডে নর্মালি টাইপ করবেন তখন সকল কিবোর্ডের ছোট হাতের বর্ণগুলো আছে। বড় হাতের বর্ণগুলো টাইপ করার জন্য দুইটা সিস্টেম আছে। নাম্বার ওয়ান ক্যাপস লক, যেটা গত ক্লাসে আমরা দেখেছি। নাম্বার টু শিফট, যেটা গত ক্লাসে আমরা দেখি নাই, আজকের ক্লাসে সেটা আমরা দেখব। ক্যাপস লকের মাধ্যমে আমার ডান পাশে একটা বাতি জ্বলতো, বলেছিলাম তিনটা ইন্ডিকেটর লাইট আছে। একটা হলো আমার নাম্বারিং লক, একটি হলো ক্যাপস লক, আরেকটা হলো আমার স্ক্রিনশট একটা লক আছে। তাহলে আমার নাম্বারিং লকের মাধ্যমে আমার নাম্বারটা কিবোর্ডে ডান পাশে যে নাম্বার গুলো থাকে সেটা বন্ধ থাকবে। আর ক্যাপস লকের মাধ্যমে আমি প্রতিটি বাটনে যেই বড় হাতের বর্ণগুলো আছে সেটা আমি লিখে যেতে পারবো ক্যাপস লক বাতি জ্বালালে। কিন্তু আমি যখন ইংরেজি টাইপ করব তখন কিন্তু আমার ছোট হাতের বড় হাতের বারবারই মিক্স প্রয়োজন হতে পারে। তখন আমাকে কি করতে হয়? তখন আমাকে শিফট ধরতে হয়। শিফট বাটন ধরে কিবোর্ডের যেই কোনো বর্ণমালা যদি আপনি প্রেস করেন তাহলে একটি রেগুলার ফন্ট, একটি রেগুলার বর্ণমালা আসবে, আর একটি হলো শিফটের বর্ণমালা আসবে। যেমন আপনি এখানে বাংলার ক্ষেত্রে যদি নর্মালি লেখেন তখন কিবোর্ডে যে বাটন প্রেস করেন তখন আসবে ক, কিন্তু আপনি হাজার বার টাইপ করেও আপনি খটাকে আনতে পারবেন না। আপনাকে খ আনতে হলে অবশ্যই শিফট বাটনটা ধরে রেখে তারপর এটি প্রেস করতে হবে। এভাবে আমার ইংরেজি বড় হাতের লেখার জন্য শিফট বাটন ধরে ওই বাটনটা প্রেস করতে হবে। আবার আরবির কিছু বর্ণমালা রয়েছে যে বর্ণগুলো আনার জন্য আপনাকেও শিফট বাটন ধরতে হবে। তাহলে আমরা এখন আসেন 60 মিনিট টাইপ করলাম, তাহলে আমাকে আবারও 60 মিনিট টাইপ করতে হবে। আমি টোটাল উপরে সকল বর্ণমালা গুলো শিফট বাটন ছাড়া আমি কি করলাম? 60 মিনিট টাইপ করলাম, সবগুলো বাটন প্রেস করে ফেললাম। এখন আমাকে আবারও প্রেস করতে হবে, তবে শিফট বাটন ধরতে হবে। আমি যখন কিবোর্ডে টাইপ করেছিলাম তখন আমার ডান পাশে যখন কোনো বর্ণমালা শেষ হয়েছিল তখন আমি বাম হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস দিয়েছিলাম। দেন আবার যখন আমি বাম পাশে কোনো বর্ণমালা টাইপ করেছিলাম আবার ডান পাশে বৃদ্ধাঙ্গুল দিয়ে সেটি কিন্তু আমি স্পেস দিয়েছিলাম। অর্থাৎ ডান হাতে লেখা শেষ হলে বাম হাতে স্পেস, বাম হাতে লেখা শেষ হলে ডান হাতে স্পেস, যেটা রুলস আছে, যেটা নিয়ম আছে। এইভাবে আমার টাইপ করার জন্য ডান হাতের কোনো বর্ণমালা যদি আমাকে প্রেস করতে হয় তাহলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম পাশে শিফট বাটন ধরতে হবে। আবার দেখেন, বাম পাশে যদি কোনো বর্ণমালা আপনাকে টাইপ করতে হয় তাহলে আপনাকে ডান হাতে ডান পাশে শিফট বাটন ধরতে হবে। আর শিফট বাটন ধরার জন্য দুইটা ফিঙ্গার নির্ধারিত। ডান হাতের শিফট ডান পাশে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, বাম হাতের শিফট বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। তবে শিফট বাটন যে হাতে ধরবো তার টাইপটা তার বিপরীত হাতের হতে হবে।
শিফট বাটন যদি বাম হাতে ধরি তাহলে বর্ণমালাটা ডান হাতের হতে হবে। শিফট বাটন যদি আমি ডান হাতে ধরি তো বর্ণমালাটা আবার বাম হাতের হতে হবে। অর্থাৎ শিফট বাটন ধরবো তার বিপরীত হাতের সাহায্যের জন্য। অর্থাৎ আপনার হাত আর আমার হাত যখন অ্যাডজাস্ট হবে, যখন ধরবো, তখন আমি একটা ব্যারিকেড দিতে পারবো। আমার বিষয়টা হলো এমন, আমি এখন টাইপ করেছিলাম নর্মালি, এখন আমি শিফট বাটন ধরে টাইপ করব। যেমন আমি বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরে এইচ প্রেস করলাম, বাম হাতে শিফট বাটন ধরে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এইচ প্রেস করলাম, ফলে আমার বর্ণমালা আসলো হামজাওয়ালা, হামজাওয়ালা আলিফ। তারপরে যদি আমি প্রেস করি শিফট বাটন ধরে, তখন আমার আসবে একটা টান। এই যে একটা দাগ গেল, এটাকে টান বলা হয়। এটার আরেকটা নাম আছে, সেটা হলো টান বাড়ানি। একটার নাম, এটার নাম হলো টান, প্লাস অনেকে বলে এটা টান বাড়ানি। এই টান বাড়ানি বা টান, এটা বিভিন্ন জায়গার মধ্যে, বিশেষ করে প্রকাশনে যারা কাজ করবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটি বর্ণমালা। এটির মাধ্যমে আমরা যুক্ত বর্ণগুলো অ্যাড করি, যুক্ত বর্ণ যুক্ত করি। এই যুক্ত বর্ণটা আপনি এই টান বাড়ানির মাধ্যমে করতে পারবেন। আবার কিছু কিছু বর্ণমালা দেখবেন মোরাক্কাবের মতো বিশাল লম্বা লম্বা করে, এগুলো মূলত এই যুক্ত দিয়ে, এটা দিয়ে টান বাড়ানি দিয়ে করা হয়। আপনি টান বাড়ানি টাইপ করলেন ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে, এইচ যখন প্রেস করলেন আলিফ আসলো হামজাওয়ালা, যে যখন প্রেস করলেন শিফট বাটন ধরে তখন টান বাড়ানি আসলো, শিফট বাটন দিয়ে যখন কেট প্রেস করলেন তখন উল্টা কমা আসলো, আরবি কমা আসলো। যখন শিফট বাটন ধরে আপনি এল প্রেস করবেন তখন আসবে অবলিক, যখন শিফট বাটন ধরে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তখন আসবে ক্লোন, যখন শিফট বাটন দিয়ে আপনার ইনভাইটেড কমাতে ক্লিক করবেন তখন আপনার ডাবল ইনভাইটেড কমা আসবে, যখন শিফট বাটন ধরে যদি আপনি অবলিক ক্লিক করেন তখন রেখা আসবে। তো এখানে মূলত আমার যে সকল বর্ণগুলো আমি দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে মূলত আমার আরবি বর্ণমালা, মেইন বর্ণমালা হলো হামজাওয়ালা আলিফ। আর বাকি যাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার সিম্বল। সিম্বল আমার কাজের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ব্যবহার করতে হয়। আমি লেখার মধ্যে আমার ইনভাইটেড কমা দেওয়ার প্রয়োজন হতে পারে, কমা দেওয়ার প্রয়োজন হতে পারে, অবলিক দেওয়ার প্রয়োজন হতে পারে, ক্লোন দেওয়ার প্রয়োজন হতে পারে। এগুলো কোথায় পাবো? এই বাটনগুলোতে পাবো। সো আমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে। এটা আমাকে লিখতে হবে কমপক্ষে 10 মিনিট। আসেন বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করি। এর জন্য আমার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরতে হবে। এই শিফটটা ডান হাতের ধরতে হবে, তারপরে কি বাম পাশে টাইপ করতে পারবো। আমি টাইপ করার জন্য ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরলাম, দেন বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম জি, ফলে লামালিফ হামজাওয়ালা আসলো। এবং ক্লিক করলাম এফ, ফলে আমার থার্ড ব্র্যাকেট আসলো। ক্লিক করলাম ডি, তখন আমার থার্ড ব্র্যাকেট ক্লোজ আসলো। ক্লিক করলাম এস, তখন আমার দুই জের আসলো। ক্লিক করলাম এ, তখন আমার এক জের আসলো। তার মানে হলো হরকতটাও আমার প্রয়োজন টাইপ করার ক্ষেত্রে। তো এই হরকত গুলো কোথায় পাবো? আমার এর মধ্যে, এর মধ্যে পাবো। এটা আমরা লিখে দেবো কমপক্ষে 10 মিনিট। আসেন টপ লাইনে, ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ওয়াই যখন প্রেস করবেন তখন নিচে হামজাওয়ালা আলিফ আসবে। যখন ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ইউ প্রেস করবেন তখন উপরের কমাটা আসবে। তবে আমি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কিন্তু শিফট ধরছি, মনে রাখেন। আই যখন প্রেস করব তখন ভাগের চিহ্ন আসবে, ওতে যখন ক্লিক করব গুণের ছবি আসবে, পিতে যখন ক্লিক করব তখন ওই যে আমার আশ্চর্যবোধক ইয়ে আসবে, থার্ড ব্র্যাকেট যখন ক্লিক করব তখন ইনভাইটেড আসবে, আর লেস গ্রেটার দ্যান আসবে, যখন থার্ড ব্র্যাকেট ক্লোজ ক্লিক করব তখন লেস দ্যান আসবে। এই সকল বর্ণগুলো আমরা টাইপ করে দেবো কমপক্ষে 10 মিনিট। আচ্ছা, ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল ধরে শিফট বাটন ধরবো, বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম টি, ফলে লামালি আসলো নিচে হামজা। তারপর আসলে আমার পেশ, দুই পেশ। তারপরে আমি যখন মধ্যম আঙ্গুল দিয়ে টাইপ করব ই, তখন আমার আসবে এক পেশ। অনামিক আঙ্গুল দিয়ে যখন আমি টাইপ করব ডব্লিউ, তখন আসবে দুই জবর। এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যখন আমি টাইপ করব কিউ, তখন আসবে এক জবর। এটা আমি লিখে যাব 10 মিনিট। আসেন বটম লাইনে, বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করব বি, এর জন্য ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরলাম, বি প্রেস করলাম, লাম আলিফ আসলো আপনার তিন আলি মত দিয়ে, এবং ভি প্রেস করলাম, তখন আমার একটা ব্র্যাকেট আসলো। আমি যখন মধ্যম আঙ্গুল দিয়ে সি প্রেস করলাম তখন ব্র্যাকেট ক্লোজ আসলো। আমি যখন অনামিক আঙ্গুল দিয়ে এক্স প্রেস করলাম তখন আমার জজম আসলো। এবং আমি যখন কনিষ্ঠ আঙ্গুল দিয়ে জেড প্রেস করলাম তখন আমার তিন আলিফ মহদ আসলো। এভাবে আমরা লিখে যাব 10 মিনিট।
সালাম। স্যার, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। স্যার ফোনে কথা বলছে, আমরা একটু ওয়েট করি। এভাবে আমরা আমাদের কাজ টাইপ গুলো কমপ্লিট করব। আমরা যখন ডান পাশের ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে এন প্রেস করব, তখন আমার তিন আলিফ মৎস্য আলিফ আসবে। এবং আমি যখন এম প্রেস করব, তখন উপরের যে কমাটি আছে সেই কমাটি আসবে। মধ্যম আঙ্গুল দিয়ে যখন কমা প্রেস করব, তখন নিচে কমা আসবে। অনামিক আঙ্গুল দিয়ে যখন ডট প্রেস করব, তখন ডট আসবে। এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যখন আমি প্রশ্নবোধকে ক্লিক করব, তখন প্রশ্নবোধকটি আসবে। অর্থাৎ অবলিকে ক্লিক করলে তখন প্রশ্নবোধক আসবে, যেহেতু অবলিকটা নিচে বর্ণমালা। এইভাবে আমরা টাইপ করে যাব আমাদের আরো 10 মিনিট। তাহলে আমাদের 60 + 60 = আমাদের 120 মিনিট। অর্থাৎ আরবি টাইপ করার জন্য আমাদের 2 ঘন্টা বাজেট রাখতে হবে। কি কারণে বাজেট রাখতে হবে? আরবির কিছু সিম্বলের কাজ, আরবি কিছু হরকতের কাজ, আরবি কিছু যুক্ত বর্ণের কাজ, এগুলো আমাদের শিপ বাটনের মাধ্যমে আনতে হয়। এগুলো আমাদের কাজের মধ্যে প্রায়ই লাগবে। আরবির মধ্যে এই সিম্বল গুলো সবচেয়ে বেশি লাগে। এই জন্য এটা ছাড়াও আপনি যে কোনো কাজ করতে পারবেন এমন কিন্তু না। বরং আপনাকে অবশ্যই এটা আয়ত্ত করতে হবে। আপনি হরকতে কাজ করতে হবে, জবর পেজ, দুই জবর দুই জের দুই পেজ জজম, এগুলো কমপক্ষে আপনাকে দিতে হবে। খাড়া জবর খারাজের উল্টা পেজ এটা কিভাবে দিবেন সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে জানবো। তাহলে আমরা এখান থেকে জানলাম কিভাবে আরবি সেটিং করতে হয়, কিভাবে আরবি টাইপ করতে হয়, এবং আরবি টাইপের ক্ষেত্রে যুক্ত বর্ণ, হরকত ইত্যাদি গুলো কিভাবে শিফট ব্যবহার করে আমরা আনবো সেটা আমরা জানলাম। সবকিছু টাইপ করার পরে এবার একটা সামনে বিসমিল্লাহ করে শুরু করবেন। বিসমিল্লাহ, বা সিন মিম পেশ, আলিফ লাম লাম হা পেশ, আলিফ লাম র হা মিম নুন পেশ, আলিফ লাম র হা ইয়া মিম ইন্টার। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখে ফেললাম। এবার আমরা লিখলাম আলহামদুলিল্লাহ। আলিফ হা মিম দাল, লাম লাম হা, রব্বিল, আলিফ লাম আইন আলিফ মিম ইয়া নুন। এভাবে আপনি আস্তে আস্তে লেখা শুরু করবেন।
তাহলে এখন দেখেন আপনি যে বর্ণগুলো টাইপ করেছেন এই বর্ণগুলো কতটা সহজভাবে আমরা আনতে পেরেছি। আপনি আরবি টাইপ যদি জানেন তাহলে আরবি টাইপটা এতটাই মজা, আরবি টাইপটা এতটাই মজা যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে এই জায়গার মধ্যে লেফট রাইট, আরবির মোড হলো ডান দিক থেকে আর বাংলার মোড হলো বাম দিক থেকে। আমরা নর্মালি বাম দিক থেকে কাজ করতে অভ্যস্ত, যার কারণে আরবির ডান বাম যে সেটিংটা আছে সেই সেটিংসে গিয়ে আমরা ম্যাক্সিমাম মানুষগুলো আটকে যাই। বড় বড় ওলামায়ে কেরাম পর্যন্ত এই জায়গার মধ্যে আটকে যায় যে এটা একদিকে টাইপ করলে সে আরেক দিকে দৌড় মারে। আসলে একদিকে টাইপ করলে আরেক দিকে দৌড় মারে না, বরং এটির সিস্টেমটা হলো রাইট সেট। তো আপনাকে যা কিছু করতে হবে রাইট সেটকে ফলো করে করতে হবে। আপনি যখন রাইট সেটকে অনুসরণ করবেন তখন এই কাজগুলো আপনার জন্য সহজ, কোনো কাজ কঠিন না। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমার এই কাজগুলো বাম পাশ থেকে কিন্তু শুরু হচ্ছে, কিন্তু আপনি যখন কোনো কাজ করবেন তখন আপনার কাছে মনে হবে যে বাম পাশ থেকে আসছে, কিন্তু এটা প্রকৃত মোড হলো রাইট সাইড। তাহলে রাইট সাইড থেকে আমাকে মোড নিয়ে যেতে হলে কি করতে হবে? আমাকে রাইট টু লেফট ডিরেকশন দিতে হবে। কিভাবে? আমি দুটাকে সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার রাইট টু লেফট টেক্সট ডিরেকশন, ক্লিক করলে এটি ডান দিক থেকে আসবে। এবার দেখেন আপনি কত সুন্দরভাবে লিখতে পারতেছেন। ডান দিক থেকে আপনি লিখতে পারতেছেন আরামসে। কিন্তু আপনি যখন একাধিক ভাষা টাইপ করবেন তখন কি হবে? নেক্সট ক্লাসে এগুলো আমরা আলোচনা করব। তো দেখেন আমরা টাইপ শিখলাম, আরবি টাইপ করলাম, এবং আরবি টাইপের মধ্যে কিছু অপূর্ণ কাজ রয়েছে। হরকত, পরিপূর্ণভাবে হরকত দিয়ে কিভাবে কাজ করব, সেই হরকতের কিছু টাইপ আছে যেগুলো আমরা এখনো নর্মালি কিবোর্ডে টাইপ করা যায় না, সেটা ম্যানুয়ালি সেট করতে হয়। সেটা কিভাবে করব সেটাও আমরা জানবো পরবর্তী ক্লাসগুলো। আমরা আরবি ল্যাঙ্গুয়েজ কিভাবে সেটিং করে সেটা জানলাম, টাইপ পদ্ধতি জানলাম, টাইপ প্র্যাকটিস করলাম। এবার আসেন আরবি নাম্বার। আরবি নাম্বার মানে আপনি এখানে যখন টাইপ করবেন তখন দেখবেন যে আপনার কাছে এরকম ইংলিশ আসবে। আপনি আরবি ল্যাঙ্গুয়েজ সেট করেছেন, কিন্তু যখন ভাষা আপনি যখন নাম্বার দিবেন তখন নাম্বার যদি ইংলিশে আসে তাহলে কিন্তু আপনার কাজের মধ্যে পরিপূর্ণতা আসলো না। আর সেই পরিপূর্ণতা আনার জন্য আপনাকে অবশ্যই আপনার টাইপটাও যাতে, অর্থাৎ আপনার নাম্বারগুলো যাতে এভাবে ইংলিশে আরবিতে আসে, ওই সেটিংটাও আপনাকে করতে হবে। ওই সেটিংটা কোথায় পাবেন? ওইটা পাবেন হলো ফাইল মেনু। আপনি ফাইল মেনুতে ক্লিক করবেন, সোজা নিচের দিকে এসে দেখতে পারবেন যে অপশন। আপনি যখন অপশনে ক্লিক করবেন তখন চলে যাবেন অ্যাডভান্স। আপনি যখন অ্যাডভান্সে ক্লিক করবেন এখানে কিছু শিরোনাম পাবেন, এডিশন অপশন, তারপর আসেন হলো কাট কপি অ্যান্ড পেস্ট। মাউস স্ক্রল করলে নিচের দিকে নিয়ে গেলে তখন দেখতে পারবেন ইমেজ সাইজ, তখন দেখতে পারবেন শো ডকুমেন্ট কন্টেন্ট। ঠিক শো ডকুমেন্ট কন্টেন্টের যেই শিরোনামগুলো আছে, সাব শিরোনামগুলো, পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর নিচেই আপনি দেখতে পারবেন নিউমেরাল একটা অপশন আছে। এই নিউমেরাল আপনার কম্পিউটার মধ্যে এই জায়গার মধ্যে অ্যারাবিক থাকবে, মান্থ নেমের মধ্যেও আপনার অ্যারাবিক থাকবে। মান্থ নেমের যে অ্যারাবিকটা আছে সেটা অ্যারাবিকই রাখবেন, কিন্তু নিউমেরালের মধ্যে আপনি অ্যারাবিকের জায়গায় কনটেক্সট করে দেবেন। দেন ওকে বাটন প্রেস করবেন, তখন আর আপনার কি আসবে না, এভাবে ইংলিশ আসবে না, বরং আসবে আরবি। বুঝতে পেরেছেন? প্রত্যেকে সেটিং করবেন। আবার দেখেন, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর চলে যাবেন অপশন। অপশনে যাওয়ার পরে আপনাকে যেতে হবে অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে আপনাকে মাউস একটু স্ক্রল করে নিচের দিকে এসে শো ডকুমেন্ট কন্টেন্ট শিরোনামের অধীনে আপনি আপনি পাবেন নিউমেরাল। সেখানের মধ্যে কনটেক্সট করে দিবেন অ্যারাবিক থেকে। আর নিচে যে অ্যারাবিক থাকবে সেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, শুধুমাত্র আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন, অ্যারাবিকের প্রথমটা কনটেক্সট করে দিবেন। তারপর থেকে আপনার অ্যারাবিক নাম্বার গুলো পাবেন। আমরা কিবোর্ডের অনেকগুলো কাজ শিখেছি। কিবোর্ডের মধ্যে কিছু অপূর্ণ কাজ রয়েছে, সেই অপূর্ণ কাজগুলো এখন আমরা শিখি। কিবোর্ডের মধ্যে দেখেন কোন কোন সাইটটার কি কাজ সেটা আমরা জেনেছি,
কিন্তু কোন বাটনটার কি কাজ, সেটার মধ্যে থেকে শুধু টাইপ, শিফট, স্পেস, ক্যাপস লক এগুলো ছাড়া আর কোনো বাটনের সাথে আমাদের সম্পর্ক নেই। এখন আগে আমরা সম্পর্ক করতে শিখি। ডান পাশ থেকে শুরু করি। ডান পাশে দেখতে পাচ্ছেন ব্যাক স্পেস। প্রতিটি কিবোর্ডের মধ্যেই ব্যাক স্পেসটা থাকবে। ব্যাক স্পেস মানে হলো, কম্পিউটার ভাষায় মানে হলো, আপনি ডান দিক থেকে লেখাটা শুরু করেছেন, আপনার কার্সর পয়েন্ট যদি বাম দিকে থাকে তাহলে এটি ব্যাকে আসার জন্য। সেই ব্যাকটা হলো আপনি কিবোর্ডের অ্যারো বাটন নয়, মানে এই ব্যাক দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি পেছনের দিকে চলে যেতে চান মুছে মুছে, ডাস্টারের মতো। ডাস্টারের লম্বা একটা টান দিয়েছেন, ইয়ে দিয়ে, আপনার চক দিয়ে, সেটি ডাস্টারের মাধ্যমে আপনি লম্বা করে মুছে যাচ্ছেন। এই যে মুছে যে নিচ থেকে উপরের দিকে যাচ্ছেন, এটাই হলো আমার ব্যাক স্পেস। এই ব্যাক স্পেস যখন আমি কিবোর্ড থেকে প্রেস করতে থাকবো, তখন আমার একটা একটা বর্ণমালা কাটতে থাকবে। ব্যাক স্পেসের কাজ হলো বর্ণমালা কাটা। কোন দিকে কাটা? পেছনের দিকে। কোন দিকে কাটা বলেন? কোন দিকে কাটা ব্যাক স্পেসের? সবাই বলেন। পেছনের পেছনের দিকে। দিকে। পিছনের দিকে। পেছন মানে হলো পেছন মানে হলো, আপনি যদি আরবি কাজ করে থাকেন তাহলে ডান দিকে। আপনি যদি জেনারেল কাজ করে থাকেন তাহলে ডান থেকে বাম দিকে। জেনারেল মানে হলো বাম পাশ, বাম। বাম পাশে যে সকল লেখাগুলো হয়, যেমন মাই নেম, এটা বাম পাশ। এই মুহূর্তে যদি আপনি ব্যাক স্পেস দেন তাহলে কার্সর পয়েন্ট ডান পাশে আছে, সেটি বাম পাশে যেতে থাকবে। এটি হলো জেনারেল মোড। আর অ্যারাবিক মোডের ক্ষেত্রে আপনার বাম দিক থেকে ডান দিকে কাটতে থাকবে। এটা হলো ব্যাক স্পেসের। তার মানে ব্যাক স্পেস কি করে? তার পেছনে বর্ণগুলো কাটতে থাকে। ব্যাক স্পেস কি করে? পেছনের বর্ণগুলো পেছনের কেটে ফেলে। বর্ণগুলো হ্যাঁ, কাটা। কার্সর সাধারণত বাম দিকে থাকে অথবা ডান দিকে থাকে, তার বিপরীত সাইডটাকে কাটতে থাকবে। হ্যাঁ, এখন আপনি আছেন এখানে, এই জায়গার মধ্যে। আপনি যদি এখন ব্যাক স্পেস দেন তখন কিন্তু বর্ণগুলো এই সাইড থেকে কেটে যাবে, কিন্তু আর এই যে আল্লাহর এই শব্দটা আর কাটবে না। দেখেন, ওই শব্দটা কিন্তু কাটছে না, কারণ ওই শব্দটা আমার কার্সরের বাম পাশে আছে। আর কার্সরের বাম পাশের লেখাগুলো কাটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে কিবোর্ডের ডিলেট বাটন। কোনটা বলেন, আবার বলেন। কিবোর্ডের ডিলেট বাটন, ডিলেট। আপনি যদি ডিলেট বাটন প্রেস করেন, আপনি যদি ডিলেট বাটন প্রেস করেন তখনই কিবোর্ডের এই দেখেন পেছন থেকে বর্ণগুলো কাটবে। তার মানে ব্যাক স্পেস ডান দিকে কাটবে, আর বাম দিকের লেখাগুলো কাটবে কে? ডিলেট বাটন। ডিলেট বাটন। কে কাটবে? ডিলেট বাটন। ডিলেট বাটন। এবার আসেন, আমার এই কার্সর পয়েন্টের মধ্যে আমি এখানে লিখেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিসমিল্লাহ শব্দটাকে প্রথম লাইনে রাখতে চাই, আর আর রহমানির রহিম শব্দটাকে নিচের লাইনে নামাইতে চাই। তাহলে আপনাকে আর রহমানের শুরুতে কার্সর পয়েন্টকে রাখতে হবে, কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করতে হবে। তাহলে আপনার যেই জায়গা থেকে ইন্টার পয়েন্ট মাউস পয়েন্টারটা কার্সর পয়েন্টে থাকবে এবং ইন্টার বাটন প্রেস করবেন, ঠিক ওই জায়গা থেকে লেখাটা অটোমেটিক ভাবে নিচের লাইনে চলে আসবে। ইন্টারের কাজ হলো আপনার নিচের দিকে লেখাগুলোকে নিচের দিকে নামানো, লাইনটাকে নিচের দিকে নামানো, প্যারাটাকে নিচের দিকে নামানো ইত্যাদির কাজগুলো ইন্টার করে থাকে। ক্লিয়ার? জি স্যার। শিফট। শিফট সম্পর্কে আমরা কিছুক্ষণ আগের থেকে প্র্যাকটিস করে আসছি। যেই কোনো বাটনের উপরের কিংবা নিচের বর্ণগুলো আনার জন্য শিফট বাটন ব্যবহার করতে হয়। বাকি এরপর আসেন, এখানে 1 2 3 4 এগুলো হলো নাম্বার। আমাদের যদি নাম্বার টাইপ করতে হয় তো টাইপ করার সময় নাম্বারের ক্ষেত্রে এইখান থেকে ব্যবহার করব। আর যদি কোনো ধরনের যোগ বিয়োগ অথবা শুধুমাত্র নাম্বারিং এর কোনো কাজ করতে হয় তাহলে আমরা এখান থেকে করতে পারবো, তাহলে আমাদের কাজটা খুব দ্রুত গতিতে হবে। এই টপ বটম লেফট, টপ বটম এবং আপনার মিডল, এইটা সম্পর্কে আমরা ইতিমধ্যে পরিচিত হয়েছে। আসেন কিবোর্ডে এস্কেপ বাটন। যদি কোনো কিছু, যেমন আমি এখানে এই ফাইলটা ক্লোজ করে দিব, এর জন্য যখন আমি ক্লোজ ক্লিক করলাম
তখন কিন্তু আমাকে একটা মেসেজ আসলো। এই মেসেজটাকে যদি আমরা এখান থেকে ক্যান্সেল করি, তাহলে মেসেজটা চলে যাবে, ফাইলটা পূর্ব অবস্থায় থাকবে। ঠিক আমার যে ক্লোজটা করে দিলাম, সেই ক্লোজটা মানে এখান থেকে যে ক্যান্সেলটা করলাম, অথবা এখান থেকে ক্রস বাটন যেটা দিলাম, যেটার মাধ্যমে যে উপরে যে এক্সট্রা টেক্সট বক্স আসছিল, টপ আপ বক্স আসছিল, সেই টপ আপ বক্সটা যদি আপনি কিবোর্ড থেকে সরিয়ে স্কেপ বাটন প্রেস করেন, এটাও চলে যাবে। এভাবে আমাদের স্ক্রিনে টপ টপ আপ কিছু বক্স আসে, অথবা কোন একটা প্রোগ্রাম ওপেন করেছেন, সেটাকে স্কিপ করে আপনি বন্ধ করে দিতে চান, সেক্ষেত্রে আপনার এই স্কেপ বাটনটা ব্যবহার হবে। এই জায়গার মধ্যে দাল আর রয়েছে, দাল অথবা আর কিছু বর্ণমালা যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন। ট্যাবের কাজ হলো দূরত্ব করা। কেমন দূরত্ব? যেমন আমার আর রহমানির রহিম এই লেখাটাকে আমি স্পেস দিয়ে এই ঠিক এই জায়গায় আনলাম। তো অনেকগুলো স্পেস দিয়েছিলাম, দেখেন এখানে অনেকগুলো স্পেস। আমি চাচ্ছি অনেকগুলো স্পেস ব্যবহার না করে আমি একটা লাফ দিয়ে এই বরাবর চলে আসতে চাই। এর জন্য কিবোর্ডের থেকে আমাকে এই ট্যাবটা প্রেস করতে হবে। আমি যখন এই ট্যাবটা ক্লিক করব, তখন দেখবেন যে আমার এই ট্যাবের যে দূরত্ব, মানে একটা লাফ দেওয়ার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সেটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। কিভাবে কমাবেন বাড়াবেন সামনে আসতেছে। তবে এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করার দ্বারা একটা কতটুকু দূরত্ব যাবে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আবার যদি এই জায়গাতে এসে ব্যাক স্পেস দেন, তখন আবার এই ট্যাবটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। আসেন ক্যাপস লক। এই ক্যাপস লক বাতিটা জ্বালাইলে এই জায়গার মধ্যে বাতিটা জ্বলবে, ফলে আমার যতগুলো বর্ণমালা আছে সবগুলো বর্ণমালা বড় হাতে পাবো। ছোট হাতে নর্মালি আমরা লিখি, আর যদি ক্যাপস লক বাতি জ্বালানো থাকে তখন আমার এটি আসবে বড় হাতে। যেমন আমার এখানে যদি আমি লিখলাম যে, কিন্তু আমার ক্যাপস লক বাতিটা জ্বালানো নেই, আমি যদি এই মুহূর্তে ক্যাপস লক বাতিটা জ্বালিয়ে দিই এবং যে লিখি, তখন আমার বড় হাতের যে আসবে। ক্যাপস লক বাতিটাকে অফ করে যদি আমি এ বাটন প্রেস করি, তখন ছোট হাতের আসবে। আবার যখন ক্যাপস লক বাতিটা জ্বালিয়ে দিব এবং এ প্রেস করব, তখন বড় হাতের নিয়ে আসবে। ক্যাপস লক বাতি যখন জ্বালানো থাকবে, সকল বর্ণমালাগুলো বড় হাতের আসবে। ক্যাপস লক বাতিটা যখন বন্ধ থাকবে, সকল বর্ণমালাগুলো ছোট হাতের আসবে। এটা শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেহেতু ইংরেজির টাইপের ক্ষেত্রে সব বড় হাতের সব ছোট হাতের এরকম কিছু ক্যাটাগরি কাজ আছে। সেই হিসাবে স্পেশাল ভাবেই আমার এই ট্যাবটা তখন ব্যবহার হয়, সরি, ক্যাপস লকটা তখন ব্যবহার হয়। শিফট ডাবল সেম কাজ, লেফট রাইট দুই পাশে আছে। ডান পাশে ব্যবহার করবে ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল, বাম পাশেটা ব্যবহার করবে বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল। ঠিক শিফট যেমন দুইটা করে আছে, কন্ট্রোলটাও দুইটা করে আছে। এই কন্ট্রোলের মাধ্যমে আমরা শর্টকাট কিছু কাজ করি। যেমন আমি এখান থেকে ক্লোজ না করে কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল ধরে ডব্লিউ প্রেস করি, তখন এটি বন্ধ করার জন্য একটি নোটিশ আসছে। আমি যে কোনো ইয়ে থেকে বন্ধ করে দিতে পারবো কন্ট্রোল ডাব্লিউ দিয়ে। এভাবে কন্ট্রোল ওর মাধ্যমে ওপেন করতে পারবো, কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করতে পারবো, কন্ট্রোল এর মাধ্যমে সিলেক্ট করতে পারবো। এইভাবে নানান ধরনের কাজগুলো শর্টকাট ভাবে কিবোর্ড থেকে করা যাবে। যেগুলো আমরা কমান্ড দিয়ে করি, সেই কাজগুলো আমরা কিবোর্ড থেকে করতে পারবো। আর এই কমান্ড গুলো কিবোর্ডের কন্ট্রোল দুই পাশে রয়েছে, দুটোটা সেম কাজ। এই কন্ট্রোলের মাধ্যমে আমরা শর্টকাট কাজগুলো করতে পারবো। অল্টাও দুইটা রয়েছে, এই অল্টারও কিছু আমাদের শর্টকাট কাজ আমরা করি। অল্টারের মাধ্যমে কন্ট্রোলের মাধ্যমে যেমন করি, ঠিক অল্টারের মাধ্যমে আমরা কিছু কাজ করি। আবার কখনো কখনো কন্ট্রোল প্লাস অল্টার দুটার সমন্বয়ে করি। এগুলো সব শর্টকাট কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমি যদি অল্টার এ প্রেস করি, আমি যদি অল্টার এ প্রেস করি অথবা কন্ট্রোল অল্টার এস ব্যবহার করি, তখন আমার কিছু এখানে টপের কাজ আছে, শর্টকাট কিছু কাজ। এটা যখন শর্টকাট আমরা আলোচনা করব, তখন আপনাদেরকে আর একটু বিস্তারিত বলতে পারবো, বুঝাইতে পারবো। আসেন উইন্ডো, এই যে এখানে একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, ডান পাশে একটা উইন্ডো। এই উইন্ডো আমাদের কিছু কিছু নর্মাল কাজের ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়। যেমন উইন্ডোতে ক্লিক করলে স্টারটা যেমন ওপেন হয়েছে, ঠিক আমি যখন ক্লিক করব উইন্ডোতে, তখন আমার এই উইন্ডোটা অর্থাৎ স্টার্ট মেনুটা ওপেন হবে। আসেন রাইট ক্লিক, আমরা যেমন মাউসের রাইট বাটন ক্লিক করলে যে অপশনটি আসে, আমি কিবোর্ড থেকে যদি রাইট ক্লিক অপশন ক্লিক করে সেম অপশন আছে, রাইট ক্লিক বা রাইট বাটন, মাউসের যে রাইট বাটনের
মোর অপশন আছে, সেটির বাটনটাও আমার কিবোর্ড থেকে আমি করতে পারবো। এটা ছিল আমাদের বাম পাশের অংশ। উপরে দেখেন F1, F2, F3, F5 এগুলো হলো ফাংশন কি। এই ফাংশন কি গুলো আমরা, আমাদের কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের এখান থেকে করতে হয়, অর্থাৎ ফাংশনগত ভাবে কিছু কাজ চেঞ্জের প্রয়োজন হতে পারে। এখান থেকে আমরা এক এক সময় এক এক ধরনের কাজগুলো করে থাকি। যখন সামনে আসবো তখন আমরা আরো একটু বুঝতে পারবো। আসেন হলো আমাদের এই যে অ্যারো বাটন গুলো, লেফট রাইট আপ ডাউন, অর্থাৎ আমি যদি উপরের দিকে যেতে চাই, আমি যদি নিচের দিকে যেতে চাই, আমি ডান দিকে যেতে চাই, আমি বাম দিকে যেতে চাই, তো এইভাবে যে কোনো জায়গাতে কার্সর পয়েন্টটাকে নিয়ে যাওয়ার জন্য অ্যারো বাটন গুলো ব্যবহার করা হয়। আবার কখন কখন দেখবেন যে ইন্ট এবং হোম, ইন্ট এবং হোম, এই ইন্ট আর হোমের মাধ্যমে, যেমন আমি যদি ইন ক্লিক করি, যেমন আমি এখানে লিখলাম মাই নেম, আমার কার্সর পয়েন্ট এখন কোথায় আছে? ডান পাশে আছে। আমি যদি এটা ইন্ডে নিয়ে যেতে চাই, অর্থাৎ নিচের দিকে নিয়ে, শুরুতে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে ইন্ডে ক্লিক করতে হবে, সরি হোমে, হোম মানে মূলে। আর যদি ইন্ডে ক্লিক করেন, তো যেখানে আমার ক্লোজিং হচ্ছে, মানে যেখানে আমার কার্সর পয়েন্ট সর্বশেষ, সেটা হলো আমার ইন্ড। অর্থাৎ শর্টকাট ভাবে আমি খুব দ্রুত গতিতে লাইনের শুরুতে লাইনের শেষে আমি যেতে পারবো ইন্ড আর হোমের মাধ্যমে। আর যদি পেজ ডাউনে যায় তাহলে নিচের দিকে যাবে, পেজের আপের দিকে যায় তখন আমার পেজ উপরের দিকে যাবে। এবং যদি ডিলেট বাটন প্রেস করি তখন আমার ডিলেট হবে পিছন থেকে। পাওয়ার, এই পাওয়ার বা স্লিপ, আমি যদি একটু বের হতে চাই তখন আমাকে এই পাওয়ার বা স্লিপের মাধ্যমে আমাকে এটি অফ করে দিতে হবে। আমি যেটা স্টার্ট থেকে বন্ধ করে যাব সেটা প্রয়োজন নেই, আমার কিবোর্ডের মাধ্যমে আমি সেটি করতে পারবো। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আমার নাম্বার গুলো, আর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার লক। এখানে যে বাতিগুলো থাকে, সেখানে যে নাম্বার লক বাতিটা আছে, এটা অফ অন করতে পারবেন। যখন আপনারা এটি অফ করা থাকবে তখন নাম্বারে কোনো কাজ হবে না, তখন লেফট রাইট আপ ডাউন হিসেবে কাজ করবে। এই ছিল আমাদের কিবোর্ডের বিস্তারিত আলোচনা, পরিচিতি, কোনটার কি কাজ আজকে থেকে আপনাকে প্রয়োগ করতে হবে। আজকে ক্লাস এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।